ওকে, সো আজকের টপিক যেটা হবে সেটা হচ্ছে আমাদের কুবলা খান। ওকে, এই কুবলা খান পোয়েমটা পড়তে গিয়ে উই মাস্ট নো অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য টেক্সট। যে কোনো টেক্সট পড়তে গিয়ে আমরা সেটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিটেলে অ্যানালিসিস করবো। ওকে, সেটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা ডিটেলে অ্যানালিসিস করবো, আদারওয়াইজ উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম ডিপলি। দেখো, এই কুবলা খান কবিতাটা হচ্ছে রোমান্টিক যুগের একটা কবিতা। কোন যুগের? রোমান্টিক যুগ। রোমান্টিক যুগে। এবার এই রোমান্টিক যুগ বলতে কিন্তু মানে রোমান্টিসিজমকে বোঝানো হচ্ছে। এবার এই রোমান্টিসিজম ব্যাপারটা কি সেটা সবার আগে আমাদের বুঝতে হবে, আদারওয়াইজ আমরা দেখব যে পোয়েমটা পড়তে আমাদের সমস্যা হবে। তো চলো অ্যাট ফার্স্ট রোমান্টিসিজম নিয়ে গল্পটা করি। যে দেখো, রোমান্টিসিজম মানে ইংরেজি সাহিত্যে যতগুলো মুভমেন্ট হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ওয়েট ইংরেজি সাহিত্যে যতগুলো মুভমেন্ট হয়েছে তার মধ্যে মুভমেন্টস গুলো হলো, ফার্স্ট যে মুভমেন্টটা, ওকে, ফার্স্ট যে মুভমেন্টটা হয়েছে সেটার নাম হচ্ছে wait, ক্লাসিসিজম। এটা হচ্ছে অ্যানশিয়েন্ট গ্রিসে হয়েছিল অ্যান্ড রোমে হয়েছিল। ওকে, এগুলো নিয়ে আমি এখন ডিটেল যাব না। 2 নম্বর হচ্ছে নিও ক্লাসিসিজম। নাম্বার 3 ইজ রোমান্টিসিজম। নাম্বার 4 ইজ মডার্নিজম, and number 5 is post modernism. সো এই মুভমেন্টস গুলো লিটারেচারে হয়েছে। এবার দেখো, ক্লাসিসিজমের মেন কথা ছিল ডেকোরাম, মানে রুলস অ্যান্ড রেগুলেশনস আর অ্যাবসলিউটলি দেয়ার। মানে ওখানে যদি তুমি দেখো, অ্যারিস্টটল একটা টেক্সট লিখছেন পোয়েটিক্স, সেই পোয়েটিক্স টেক্সটে উনি বলে দিচ্ছেন যে ট্র্যাজেডি কিভাবে লিখতে হবে। এবং একজন রাইটার সে যদি মনে করে ট্র্যাজেডি লিখবো, তাকে কিন্তু অ্যারিস্টটলকে ফলো করতে হচ্ছে। সেই 6টা এলিমেন্টস মানে প্লট, ক্যারেক্টার, ডিকশন, থট, মিউজিক, স্পেকটাকেল। তবে সে তার মন থেকে কিছু লিখতে পারছে না। এবার হ্যাঁ, সে তো অবভিয়াসলি এই জায়গায় দাঁড়িয়ে ক্লাসিসিজম হচ্ছে। এবার ইংল্যান্ডে যখন ক্লাসিসিজমটা আবার নতুন করে জন্ম নেয় সেটাকে বলে নিও ক্লাসিসিজম। কিন্তু গল্পটা হচ্ছে রোমান্টিসিজমের সময়। কি হচ্ছে রোমান্টিসিজমের সময় গিয়ে ব্যাপারটা হচ্ছে, সালটা তখন 1789। ওকে, এই 1789-এ মনে রাখবে, আমরা দেখতে পাচ্ছি এই সময়ে ইউরোপে মানে স্পেশালি ফ্রান্সে কি হচ্ছে, স্পেশালি ফ্রান্সে দেখা যাচ্ছে মানে দ্য কমন পিপল আর এক্সট্রিমলি টর্চার্ড, the common people are extremely depressed, repressed, suppressed and oppressed. কার দ্বারা? by a king, by the king. ওকে, এই কিং এর নাম হচ্ছে লুই 16, লুই 16, 16। যাকে আমরা বাংলায় ষোড়শ লুই বলে থাকি। এই ষোড়শ লুই, যিনি তখন ফ্রান্সে সাধারণ লোকজনকে মানে এক্সট্রিম লেভেলে টর্চার করছেন। এবার যখন টর্চারটা হচ্ছে, তখন এই সাধারণ মানুষজন কি করে, একটা টাইমে ষোড়শ লুইয়ের বিরুদ্ধে গিয়ে একটা আন্দোলন করে। এবং তারা দীর্ঘদিন ধরে, ধরো কোনো সাধারণ মানুষ যদি কখনো প্রতিবাদ করত, মানে রিভল্ট করত, প্রতিবাদ করতে গেলে কি হতো, তাদেরকে গিলোটিন করা হতো। গিলোটিন কি জানো তো? গিলোটিন হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে মানে ব্লেডের মতো লম্বা একটা ব্লেড, এবার গলাটা এক জায়গায় কাঠের মধ্যে রেখে দিয়ে ওই ব্লেডটা পুরো মানে মুন্ডুচ্ছেদ করে দেওয়া হতো ব্লেডটা দিয়ে, অত বড় ব্লেড দিয়ে। এটাকে গিলোটিন বলা হয়। এবার এই ধরনের যখন অপারেশন চলছে সাধারণ মানুষের, এবং মনে রাখবে এই সাধারণ মানুষ কিন্তু একটা সময় গর্জে উঠবে। এই সাধারণ মানুষ কিন্তু একটা সময় গর্জে ওঠে এবং তখনই কিন্তু বিপ্লব হয়, যেটাকে বলে রেভলিউশন। এটা ফ্রান্স হয়েছিল বলে এটার নাম হয় ফ্রেঞ্চ রেভলিউশন। কি হয়, এই যে সাধারণ মানুষকে এরা আটকে রেখে কোথায় রাখতো, বাস্তিল, মানে দ্য কাসেল অফ বাস্তিল, বাস্তিল দুর্গে রেখে দিত লোকজনকে।
কি করতো, এই বাস্তিল দুর্গের মধ্যে লোকজনকে রেখে দিত। এবার কি হলো, এই সাধারণ লোকজন কি করে, এই বাস্তিল দুর্গকে গিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটায়, মানে এই বাস্তিল দুর্গটাকে ধ্বংস করে দেয়। এবং এর সাথে সাথে এই লুইস সিক্সটিনকে এক্সিকিউশন করা হয়, সবার সামনে মুন্ডুচ্ছেদ করা হয়। এর ফলে কি হলো, সাধারণ মানুষ এই যে রেভলিউশনটা আনলো, এটাকে বলা হয়, কি বলা হয়, ফ্রেঞ্চ রেভলিউশন। ওকে, এবার দেখো, এই ফ্রেঞ্চ রেভলিউশন হওয়ার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডে আরো কিছু জিনিস চলছে এই সময়ে। ফ্রেঞ্চ রেভলিউশন তো চলছে, আরেকটা জিনিসও চলছে, শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইয়েস অর নো? ওকে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে শিল্প বিপ্লবকে কিন্তু বোঝায়। এবার শিল্প বিপ্লবের ফলে কি হয়েছিল, বিকজ অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সোসাইটি তো আর অ্যাগ্রেরিয়ান থাকলো না, এটা হয়ে গেল ক্যাপিটালিস্টিক সোসাইটি, মানে পুঁজিবাদীদের হাতে সোসাইটি চলে গেল। মানে হঠাৎ করে উইদিন আ মোমেন্ট শিল্প বিপ্লব হওয়ার ফলে এক্সট্রিম লেভেলের ডেভেলপমেন্ট কিন্তু ইংল্যান্ডে হয়, ইকোনমিক ডেভেলপমেন্ট। এর ফলে কি হয়, ধরো শিল্প বিপ্লব হলো কারো, ধরো যে লোকটা, খুব ভালো করে বুঝে নাও, যে দেখবে গ্রামের মধ্যে যারা ধান ঝাড়াই করতো, আগে ধান ঝাড়াই করতো, তারা একটা মেশিনে হুম। ধান ঝাড়াই করতো। কি করতো, যে একজন লোক এই মেশিনটা দিয়ে এই পায়ে চাপ দিত মেশিনের উপরে, আর কি করতো, ধান ঝাড়াই করতো। এবার কি হতো, ওই লোকটা তো ওটাই একটা ইনকাম ছিল। কিন্তু দেখা যাচ্ছে শিল্প বিপ্লব হওয়ার ফলে বিভিন্ন, মানে উইদিন মোমেন্টে যে কাজটা 10 ঘন্টায় হতো, সে কাজটা 1 ঘন্টায় করে দেওয়ার মতো মেশিন উঠে গেছে। কিন্তু এই সাধারণ লোকটার কিন্তু সে ক্ষমতাটা নেই যে তারা সেই মেশিনটা কিনে ডেভেলপমেন্ট করবে। এর ফলে কি হচ্ছে জানো তো, এর ফলে যেটা হয়, এই সাধারণ মানুষগুলো কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যায়। এই সাধারণ মানুষগুলো কিন্তু শিল্প বিপ্লবের ফলে তারা আর ডেভেলপমেন্ট করতে পারে না। হয়তো একটা শ্রেণী, পুঁজিবাদী শ্রেণী, তাদের মারাত্মকভাবে যেমন লাভ হচ্ছে, কিন্তু এই সাধারণ মানুষরা কিন্তু তার থেকে বেশি সাফার করে। ওকে, এই টাইমে সুতরাং সাধারণ মানুষজন এই গ্রামে আর থাকতে পারছে না, এই গ্রাম থেকে তারা শহরে চলে যাচ্ছে। তুমি যদি একটা পোয়েম পড়ো, দ্য ডিজার্টেড ভিলেজ, তোমরা যদি একটা কি করে পড়ো, একটা পোয়েম, দ্য ডিজার্টেড ভিলেজ বাই অলিভার গোল্ডস্মিথ, তাহলে দেখতে পাবো ওই পোয়েমে উনি কেমন দেখাচ্ছেন যে লোকজন কিভাবে চলে যাচ্ছে। কেন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়া মানে, শিল্প বিপ্লব হওয়া মানে, সেখানে কি হচ্ছে, সেখানে কিন্তু আর সেখানে এবার কলকারখানা তৈরি হবে, সেখানে বিভিন্ন ধরনের কারখানা তৈরি হবে। ওই যে জমিগুলোতে আর চাষ হওয়ার থেকে বেশি, তারা বেশি ফ্যাক্টরি তৈরি হবে। তাই তো, মনে রাখবে গল্পটা কোথায় ঘুরে আসছে, ফ্রেঞ্চ রিভলিউশন যখন হলো, মনে রাখবে গল্পটা, যে কেন আমি এই রোমান্টিসিজমের ব্যাকগ্রাউন্ডে কেন ফ্রেঞ্চ রিভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন রয়েছে। ফ্রেঞ্চ রেভলিউশন আমি কি বললাম, যখন লুই সিক্সটিনকে হত্যা করা হলো, সাধারণ লোকজন গিয়ে যখন এই রেভলিউশনটা ক্রিয়েট করলো, এরপরে কি হচ্ছে জানো তো, এরপরে গিয়ে যেটা হচ্ছে, সাধারণ মানুষ কি ভাবলো, বাহ, তাহলে তো আমরা এবার শান্তি পেয়ে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে নেক্সট যে কিং আসে, সে কিন্তু আরো বেশি অত্যাচারটা শুরু করে। তার মানে দেখো একটা জিনিস যেটা হলো, অত্যাচারটা কিন্তু একদম সরেনি, অত্যাচারের মুখটা সরে যাচ্ছে, অত্যাচারটা থামেনি কিন্তু। এবার এই ফ্রেঞ্চ রেভলিউশনে যেটা হচ্ছে, আমি একটু পরে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আবার ফিরে যাচ্ছি। ফ্রেঞ্চ রেভলিউশনের পরে কি হলো, সাধারণ লোকজন খুব ডিপ্রেসড হয়ে গেল, যে এতটা জীবনকে বাজি রেখে যখন আমরা বিদ্রোহটা করলাম, এবং আলটিমেটলি কিন্তু এই সাফারিং থেকে বার হতে পারছি না, লাইফ বিকামস আ হেল ফর আস, এটাই তো ভাবছে ওরা। ক্লাস শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শুনতে আচ্ছা, পাচ্ছি। এবার এই জায়গায় দাঁড়িয়ে রাইটার্সরা কি করছে, এই জায়গায় দাঁড়িয়ে রাইটার্সরা লাইক ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ বা উইলিয়াম ব্লেক, এই সব রাইটার্সরা কি করছে দেখো, যে এরা ভাবছে শুধু সাধারণ মানুষ যে আন্দোলনটা করেছিল তা তো না, এর মধ্যে ফিলোজফার্স ছিল, পোয়েটস ছিল, সবাই ছিল। এই জায়গায় দাঁড়িয়ে এই রাইটার্সরা কি করে, বলে যে হিউম্যান সোসাইটি, এই যে মানব সমাজ, এই মানব সমাজে কিন্তু আমরা আর থাকবো না, মানব সমাজে আমরা আর থাকবো না। কারণটা কি মানব সমাজে না থাকার কারণ, কারণ হিউম্যান সোসাইটি ইজ বিট্রেইং আস, আমাদেরকে কি করছে, বিট্রে করছে, বিশ্বাসঘাতকতা করবে। কারণ এত আন্দোলন করার পরেও আমরা কিন্তু সেই অত্যাচারটা থেকে আমরা নিজেকে বাঁচাতে পারছি না। সুতরাং কি করে দেখো, যেহেতু এদের এই অত্যাচারটা থামছে না,
সুতরাং এরা কি আবার নতুন করে রিভল্ট করবে? তা পারছে না। কারণ এতদিন ধরে আন্দোলন করার পরে এত স্বপ্ন নিয়ে যে আন্দোলনটা করেছিল সেই স্বপ্নটা কিন্তু ভেঙে গেল। তার মানে একটা দল চলে গেল ঠিক আছে, আর একটা দল এসে অত্যাচারটা করছে। তার মানে সাধারণ মানুষ তো অবভিয়াসলি ডিপ্রেসড হয়ে গেছে। সেই টাইমে পোয়েটস লাইক ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, ওকে, এই সব রাইটার্সরা কি করে জানো তো? এরা হিউম্যান সোসাইটির বাইরে, মানে মানুষ সমাজের সামনে কিন্তু আরেকটা সোসাইটি রয়েছে, নেচার, সেটা হচ্ছে প্রকৃতি, নেচার। এরা কি করে? এই নেচারে চলে যায়, প্রকৃতির মধ্যে চলে যায়। এরা কি ভাবে যে এই হিউম্যান সোসাইটি ইজ বিট্রেইং আস, মানব সমাজ আমাদেরকে বিশ্বাসঘাতকতা করছে। এর ফলে নেচারে যাবো আমরা। কেন? নেচারও তো একটা সোসাইটি। এই যে নেচার, প্রকৃতি, যাদেরকে আমরা হয়তো কিচ্ছু দিই না, কিন্তু এর পরিবর্তে নেচার আমাদের সবকিছু দেয়। নেচার কিন্তু আমাদের মায়ের মতো আমাদেরকে যত্ন করে রাখে। নেচার হচ্ছে ওই ফ্যামিলির গার্জেনের মতো, যাকে হয়তো আমরা পরিবর্তে কিছু না দিতে পারলেও সবসময় নেচার আমাদের দিয়ে যাচ্ছে। আমরা হয়তো সবসময় গাছ কাটছি বা কি, বাট এই যে ন্যাচারাল ডিভাস্টেশনের পরেও এত ডিফরেস্টেশন আমরা করছি, এর পরেও কিন্তু নেচার আমাদের সবকিছু দিয়ে যাচ্ছে। তাই এবার শেল্টারটা আর সোসাইটিতে নয়, রাদার শেল্টারটা এরা কোথায় গিয়ে নিল? নেচারে গিয়ে নিল। শেল্টারটা এরা কোথায় গিয়ে নিল? নেচারে গিয়ে নিল। এর ফলে এবার এই রাইটার্সরা যা লিখবে, যেহেতু তারা নেচারের মধ্যে রয়েছে, হিউম্যান সোসাইটি থেকে অলরেডি তারা ডিপ্রেসড, সুতরাং তাদের লেখার মেন সেন্টারে কি থাকবে? নেচার তো থাকবে। নেচার, অবভিয়াসলি নেচার। এবং এই নেচারের মধ্যে থাকাকালীন ওয়ার্ডসওয়ার্থ একটা কথা বলল যে এতদিন যে থিওরিটা চলে এসছে ক্লাসিসিজম বা নিও ক্লাসিসিজম, এই থিওরির মেন কথা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন। আমরা এবার নতুন করে সাহিত্য লিখব, আমাদের মনে যা আসবে, আমরা যা ফিল করব সেটা নিয়ে লিখবো। এই প্রকৃতিকে নিয়ে লিখবো, সাধারণ মানুষকে নিয়ে লিখবো, সাধারণ মানুষের ব্যথা যন্ত্রণা নিয়ে লিখবো। ক্লাসিসিজমে কিন্তু এটা কখনো হয়নি। ক্লাসিসিজমের প্রধান চরিত্র কোনো কিং হতো বা কোনো প্রিন্সেস, মানে কোনো প্রিন্স হতো, রাজা বা রাজার ছেলে হতো। কিন্তু এবার ওয়ার্ডসওয়ার্থ বললেন আমরা এবার সাধারণ মানুষকে নিয়ে লিখবো, আমরা প্রকৃতির মধ্যে রয়েছি এবং প্রকৃতিতে আমরা যা দেখবো তাই লিখবো। প্রকৃতিতে আমরা যা দেখবো তাই লিখবো, কোনো রুলস রেগুলেশন নেই। হোয়াট এভার উই ফিল উই মাস্ট রাইট ডাউন। সেই জন্য পিবি শেলি বা জন কিটস বলেছিল, ইফ ইউর পোয়েট্রি ডাজন্ট কাম লাইক দ্য লিভস অফ আ ট্রি দেন ইট ইজ বেটার নট টু কাম। যে তোমার কবিতা যদি গাছের পাতার মতো অটোমেটিক্যালি না হয়, তাহলে ইট ইজ বেটার নট টু কাম, তোমার কবিতা আসারই দরকার নেই তোমার। এই জায়গায় দাঁড়িয়ে, এই ফ্রেঞ্চ রেভলিউশনের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে তারা যখন প্রকৃতিতে চলে গেলেন, তখন কিন্তু এবার যা লিখবে প্রকৃতি নিয়ে। এটাকেই বলে রোমান্টিসিজম। রোমান্টিসিজম মানে রোমান্টিক অ্যাটমসফিয়ারটা মানুষের সঙ্গে এখানে নেচারের, ওকে, এই কারণে এই রোমান্টিসিজম মুভমেন্ট উঠে এসছে। এর ফলে কি হবে? ওয়ার্ডসওয়ার্থ একটু পরে গিয়ে প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস টেক্সটটা লিখবেন। তার আগে লিরিক্যাল ব্যালাডস লিখবেন। এরা এরা এবার কি করবে? এই বন্ধুরা মিলে একসঙ্গে এরা ঘুরতে পারাবে কোথায়? এরা ঘুরতে পারাবে প্রকৃতির মধ্যে। এবার তারপরে যা দেখবে তারা সেটাই লিখবে, প্রকৃতিকে যা দেখবে তাই লিখবে। এরা দুজন মিলে একসঙ্গে 23টা কবিতা লেখে এবং লিরিক্যাল ব্যালাডস নামক একটা টেক্সট বার করে। লিরিক্যাল ব্যালাডস এর মধ্যে 23টা কবিতা থাকে, যার মধ্যে কোলরিজে 4টে, ওয়ার্ডসওয়ার্থের 19টা, এবং লিরিক্যাল ব্যালাডস টেক্সটটা বার করে। এই কারণ এইভাবে কিন্তু রোমান্টিসিজম মুভমেন্ট উঠে আসলো। এবং এর ফলে কি হচ্ছে? এর পাশাপাশি এবার আমি চলে যাব, তাহলে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে কিভাবে রোমান্টিসিজম আসলো, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার দেখো, এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সঙ্গে কি কানেক্টেড থাকতে পারে, মানে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার থাকতে হবে সবার। শিল্প বিপ্লবের ফলে দেখো, যদি যত শিল্প বিপ্লব হবে তত তো গাছগুলো কাটা পড়বে, হুম। তত তো সবুজ হারিয়ে যাবে সোসাইটি থেকে। তখন এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যেটা, মানে যত সবুজ হারিয়ে যাচ্ছে, তত ফ্যাক্টরি হওয়ার কারণে তত সবুজ হারিয়ে যাচ্ছে, মানে দ্য রোমান্টিক ল্যান্ডস্কেপ হ্যাড বিন লস্ট। আস্তে আস্তে ল্যান্ডস্কেপ হারিয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এরা দুঃখ প্রকাশ করছে যে 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 সবুজ, যে আমাদের প্রাণ বাঁচিয়ে রাখে, আমরা তাদেরকে ধ্বংস করছি। তাই তাদের কবিতার মধ্যে তুমি এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের নোশনটাও পাবে, যে কিভাবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই নেচারকে ধ্বংস করছে, সেটা তুমি পাবে। এটার এগেনস্টেও কিন্তু রোমান্টিসিজম মুভমেন্ট আছে। এই ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আমরা এবার কবিতাটাকে শুরু করতে পারি। এই দুটো স্যার বলছি, আমাকে কবিতাটা পিডিএফ একটু ফোনে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, পিডিএফটা পাঠাচ্ছি।
আমার কাছে নেই তো। আর আমার কাছে একটা লিটারেসির বই রয়েছে। পরে পাঠিয়ে দেবো। আর কি বই কিনতে হবে ওগুলো একটু বলে দেবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। I need to know everything which book you must buy. Okay. So কুবলা খান। দেখতে পাচ্ছ পোয়েমটা? কুবলা খান। হ্যাঁ, হ্যাঁ। Okay. So what we see that Kubla Khan, this poem, wait. Okay. এবার তোমাদের সিলেবাসের যে পোয়েমটা রয়েছে কুবলা খান, এই কুবলা খান কবিতাটা কে লিখেছে? কোলরিজ লিখেছে। ওকে, এই কুবলা খান কবিতাটা কিন্তু লিখেছে কোলরিজ। এই কোলরিজ মানে এস.টি. কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ। ইনি রোমান্টিসিজমে মোটামুটি 6 জন কবির নাম মাথায় রাখতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা উইলিয়াম ব্লেককেও ধরি, কারণ উইলিয়াম ব্লেক প্রি রোমান্টিক, যদিও মানে রোমান্টিসিজম আগে আসে। উইলিয়াম ব্লেক, এস.টি. কোলরিজ, আচ্ছা, তারপর হচ্ছে উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, পি.বি. শেলি, লর্ড বায়রন, জন কিটস। এই 6 জন কবিকে আমরা ধরি। এই 6 জন কবির মধ্যে আমরা উইলিয়াম ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ, যেহেতু 3 জন প্রথম দিকে ছিলেন, এটাকে আমরা বলি ফার্স্ট জেনারেশন অফ রোমান্টিক্স বলি। আর লর্ড বায়রন, জন কিটস আর পি.বি. শেলি, এদেরকে আমরা বলি সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক্স। ওকে, বোঝা গেল কথাটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইবার আমরা পোয়েমটাতে যাব, কুবলা খান। এবার দেখো, কুবলা খান কবিতাটা পড়তে গিয়ে আমাদের খুব ভালো করে একটা জিনিস বুঝতে হবে। কোলরিজকে একটু বুঝতে হবে, কোলরিজ কি ধরনের লোক। ওকে, কোলরিজ কি ধরনের লোক বা কোলরিজের লেখার বৈশিষ্ট্যই বা কি কি, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। দেখো, কোলরিজ লোকটা জীবনে মানে ওয়াজ আ হাইলি ইন্টেলেকচুয়াল ম্যান, কিন্তু এই লোকটা জানো তো মানে নর্মাল লাইফ লিড করতো না। এই লোকটা আফিম খেত, মানে ওপিয়াম। এবং এই লোকটা মানে এই সব সময়, যেহেতু মনে রাখবে খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছে তো, এবং ছোটবেলা থেকেই একটু অন্য রকমের, মানে একটু অগোছালো, মারাত্মকভাবে অগোছালো। অন্যদিকে ওয়াটসঅ্যাপ কিন্তু খুব একজন ইন্টেলেকচুয়াল এবং খুব হার্ড ওয়ার্কিং, মানে ওয়াটসঅ্যাপ হচ্ছে খুব হার্ড ওয়ার্কিং একটা লোক, কিন্তু কোলরিজ সে ধরনের নয়। কোলরিজ হচ্ছে খুব ইন্টেলেকচুয়াল লোক। ওকে, এবার একটু আগে আমরা রোমান্টিসিজম পড়েছি। রোমান্টিসিজমের যদি ফিচার্স গুলো তোমাকে বলি, হ্যাঁ, একটা জিনিস লিখে নেবে একটু। রোমান্টিসিজমের ফিচার্স গুলো যদি আমি বলি, একটু আগে কি দেখলাম যে রোমান্টিসিজমের ফিচার্স গুলো যদি দেখি, রোমান্টিসিজমকে আমরা কি বলবো? রোমান্টিসিজম একটা মুভমেন্ট তো, হ্যাঁ, তাহলে বলতে পারি রোমান্টিসিজম ওয়াজ আ লিটারেরি মুভমেন্ট, বা আর্টে যেহেতু হয়েছিল আর্টিস্টিক মুভমেন্ট বা ইন্টেলেকচুয়াল মুভমেন্ট দ্যাট ইজ স্টার্টেড ইন দ্য 18th century. ওকে, অ্যান্ড দ্যাট ইজ স্টার্টেড ইন দ্য 18th century বলতে পারি, অ্যান্ড ইট ওয়াজ এগেনস্ট ক্লাসিসিজম। যাই হোক না কেন, এবার রোমান্টিসিজমের ফিচার্স কি কি? মেন কথা হচ্ছে রোমান্টিসিজমের মেন উদ্দেশ্য হচ্ছে এমফ্যাসিস অন এমফাসিস। ইমোশন। ইমোশনের উপর জোর দেবে তো। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে এমফাসিস অন ইমাজিনেশন, কল্পনার উপর জোর দেবে এরা। কারণ ক্লাসিসিজমে যা বলবে এরা তার অপোজিট। ক্লাসিসিজম কি বলে? কল্পনার জায়গা নেই, লজিকের জায়গা আছে। আগে লজিক্যালি ভাবো, যদি ওটা হয় তবেই লিখবে, না হলে লিখবে না। কিন্তু এরা অন্য কথা বলবে। সেই জন্য তো ওয়াটসঅ্যাপ বলেছিল, পোয়েট্রি ইজ দ্য spontaneous overflow of powerful feelings. It takes its origin from emotion recollected in tranquility. এভাবে ডেফিনেশনটা ছিল। মানে পোয়েট্রি সবসময় স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ওকে, আচ্ছা, আর কি দেখবো? লাভ ফর নেচার, প্রকৃতির প্রতি ভালোবাসা দেখি তো। আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, ইন্ডিভিজুয়ালের উপরে গুরুত্ব রয়েছে, মানে একজন ইন্ডিভিজুয়াল কি ভাববেন সেটার উপর গুরুত্ব রয়েছে, মানে ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, মানে ফোকাস অন ইন্ডিভিজুয়ালিটি। আমরা নেক্সট বৈশিষ্ট্য কি দেখতে পারি? উম, মনে রাখবে, হ্যাঁ, আরেকটা কথা, সুপার ন্যাচারাল, সুপার ন্যাচারালিজম রয়েছে। সুপার ন্যাচারালিজম মানে মানে প্রকৃতি, মানে প্রকৃতির বাইরে, মানে তুমি এটা সুপার ন্যাচারালিজম মানে প্রকৃতির বাইরে। কেমন? ধরো
মানে তুমি এখানে একটা না ইরি অ্যাটমসফিয়ার ফিল করবে, একটা মিস্ট্রি, একটা রহস্য থাকবে, ঘোস্ট থাকবে, ডার্ক ফোর্স যেন থাকবে। ওকে, মানে এই কবিতার মধ্যে কিন্তু এটা রয়েছে সুপার ন্যাচারালিজম বা ইরি অ্যাটমসফিয়ার তৈরি হবে তোমার মধ্যে। মানে যেমন সেই আমরা আহার দেখি না ভূতের গল্পগুলো, যেমন একটা সৃষ্টি হয় আমাদের হ্যাঁ, মধ্যে শিহরণ জাগে, ঠিক সুপার ন্যাচারালিজম অনেকটা ওই ধরনের আমরা দেখতে পাবো। হ্যাঁ, সাবজেক্টিভিটি ইন্ডিভিজুয়ালিটি মানেই তো সাবজেক্টিভিটির কথাটা বললাম, কবি এখানে নিজে কবিতার মধ্যে থাকবেন, অবজেক্টিভিটি নয়, সাবজেক্টিভিটি থাকবে। এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও একটা জিনিস মনে রাখবেন, হ্যাঁ আর একটা, এরা বারবার করে পাস্টে ফিরে যায়। হুম, মানে এদের রোমান্টিসিজম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা পাস্টকে গ্লোরিফাই করে, গ্লোরিফিকেশন অফ দ্য পাস্ট। ওকে, এই বৈশিষ্ট্যগুলো রোমান্টিসিজমে তুমি লিখে রাখতে পারো। বোঝা গেছে? আচ্ছা। ওকে, সো এইবার এই বৈশিষ্ট্যগুলোর থেকে আমরা কি দেখব, কোলরিজের পোয়েম কেন, ওই রোমান্টিসিজমে যতজন রাইটার আছে সবার মধ্যে এই 6টা বৈশিষ্ট্য তো থাকবে, এটাই তো কথা। হ্যাঁ, এবার আমরা এই যে কুবলা খান কবিতাটা পড়ছি, কুবলা খান, এই কুবলা খান কবিতাটার মধ্যে সেম জিনিসই পাবে। যে দেখো প্রথমত আমাদের জানতে হবে যে কুবলা খান কবিতাটা উনি যখন লিখছেন না, এই কবিতাটা লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এই কবিতাটার একটা বিউটি হচ্ছে এই কবিতাটা কিন্তু একটা কমপ্লিট কবিতা না, এই কবিতাটা একটা কমপ্লিট কবিতা নয় কিন্তু। কেন? দেখো ওরা তো যা ফিল করবে সেটা লিখবে। কোলরিজ বলছে উনি একদিন ঘুমিয়েছিলেন এবং ঘুমিয়ে কিন্তু স্বপ্ন দেখলেন, এবং ঘুম থেকে ওঠার পরে উনি স্বপ্নে যা দেখেছেন সেটাই লিখছেন, এবং সেটাই কিন্তু তোমাদের এই কুবলা খান কবিতা। ওকে, এবার যেটা দেখা যাচ্ছে যে সে কিন্তু স্বপ্নে যা দেখেছিল সেটাই ঘুম থেকে উঠে লিখছে, এবং লিখতে 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 উনি যখন 54 লাইন পর্যন্ত লিখেছেন, 54 লাইন্স পর্যন্ত লেখার পরে ওনার একজন বন্ধু পোরলক থেকে, ওনার একজন ফ্রেন্ড পোরলক, PORLOCK, একজন বন্ধু পোরলক থেকে এসে হঠাৎ করে দরজায় টোকা দেয়। তখন কলিজ এই কবিতাটা ভুলে যায়, কারণ স্বপ্ন, স্বপ্ন তো বেশিক্ষণ স্টে করে না, স্বপ্নে সবকিছু মনে করা সম্ভব না। তো উনি লিখতে 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 একজন বন্ধু এসে ওনাকে ডাকলেন, এবং উনি এই কবিতা লেখাটা তখন স্টপ করলেন, এবং পরে যখন লিখতে যাচ্ছেন দেখছেন যে আর কবিতাটা মনে নেই, স্বপ্নটা মনে নেই, কারণ স্বপ্ন পুরোপুরি মনে থাকে না। এবার অনেক ক্রিটিক্স কি আছে জানো তো, অনেক ক্রিটিক্স বলে যে ইট ওয়াজ অ্যান এক্সকিউজ অফ কোলরিজ, এটা কোলরিজের একটা এক্সকিউজ ছিল। কিন্তু অ্যাকচুয়ালি কি ছিল, এটা একজন ফ্রেন্ড যেহেতু ওনাকে ডিস্টার্ব করেন, উনি আর পরবর্তীকালে কবিতাটাকে কমপ্লিট করতে পারেন না, কারণ স্বপ্নটা আর মনে পড়ে না। আর মনে রাখবে, রোমান্টিক পোয়েটস কখনো জোর করে কিছু লিখবে না, হোয়াট এভার দে ফিল, যতক্ষণ ফিল করবে ততক্ষণই লিখবে কিন্তু, এটা মাথায় রাখতে হবে। এবার কোলরিজ এই জায়গাতে দাঁড়িয়ে উনি 54 লাইন্সের একটা কবিতা লেখেন যেটার নাম হচ্ছে কুবলা খান, এবং এই কবিতাটা কিন্তু একটা ইনকমপ্লিট পোয়েম, সেই জন্য এই কবিতাটাকে ফ্র্যাগমেন্টও বলা হয়। কি বলা হয়? ফ্র্যাগমেন্ট। ওটা আরেকবার রিপিট করেন, শুনতে পাইনি ওটা। ফ্র্যাগমেন্ট মানে কুবলা খান যখন কোলরিজ লিখছেন স্বপ্নে, ওনার একজন বন্ধু এসে তখন সকালবেলা এসে দরজায় টোকা মেরেছে, যে বন্ধু দেখা করতে এসছে। হুম, যখনই দেখা করতে এসছে ও তো স্বপ্নটা হারিয়ে ফেলেছে, ও হ্যাঁ, পরবর্তীকালে যখন লিখতে বসছে স্বপ্নটা মনে করতে পারছে না, সুতরাং ও কিন্তু আর কমপ্লিটও করেনি, এই ইনকমপ্লিট পোয়েম কিন্তু, এটা একটা ফ্র্যাগমেন্ট কিন্তু। আচ্ছা। বুঝতে পারলে? এইটা হচ্ছে কুবলা খান। এবার কুবলা খান কি সবার আগে সেটা বুঝতে হবে। ওকে, কুবলা খানটা কি মনে রাখবে, এই পোয়েমটা পাবলিশ হয়েছিল, একটা সিম্পল কথা বলে দিই, এই কবিতাটার জটা কি, জট হচ্ছে রোমান্টিক, সেটা তো বুঝলে। এই কবিতাটা পাবলিশ হয়েছিল 1816 সালে, লেখা হয়েছিল 1797 যত সম্ভব, কিন্তু পাবলিশ হয়েছিল 1816 সালে, মানে অ্যাট দ্য বিহেস্ট, BEHEST, বিহেস্ট অফ লর্ড বায়রন। মানে লর্ড বায়রন তার বন্ধু, তার রিকোয়েস্টে কিন্তু তিনি কবিতাটা পাবলিশ করেন। বোঝা গেল? হুম, এবার এইখানে মেন কথা হচ্ছে এই কুবলা খানটা কে ছিল সবার আগে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। এই কুবলা খান হচ্ছে, মনে রাখবে, কুবলা খান ওয়াজ এ হিস্টোরিক্যাল ফিগার। মানে চেঙ্গিস খানের নাম শুনেছো নিশ্চয়ই, মানে চেঙ্গিস খানের গ্র্যান্ডসন কিন্তু কুবলা খান, চেঙ্গিস খানের নাতি কিন্তু মানে গ্র্যান্ডসন হচ্ছে কুবলা খান।
এবার এই কুবলা খান কে ছিল তাহলে? কুবলা খান ওয়াজ আ হিস্টোরিক্যাল ফিগার। হি ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ চেঙ্গিস খা। চেঙ্গিস খা বানানটা আমি লিখে দিচ্ছি, GENGHI, চেঙ্গিস খা আমরা বলি। হি ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ চেঙ্গিস খা। চেঙ্গিস খা কে ছিল? যে সারা পৃথিবীতে যুদ্ধ করেছে, দ্য ফাউন্ডার অফ দ্য মঙ্গোলিয়ান এম্পায়ার, মঙ্গোলিয়ান সাম্রাজ্যের উনি প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে কুবলা খান ওয়াজ আ হিস্টোরিক্যাল ফিগার, ফুল স্টপ, হি ওয়াজ আ গ্র্যান্ডসন অফ চেঙ্গিস খান, কমা দ্য ফাউন্ডার অফ মঙ্গোলিয়ান এম্পায়ার। ওকে, চেঙ্গিস খান কিন্তু মঙ্গোলিয়ান এম্পায়ারের ফাউন্ডার ছিল। এবার দেখো খুব ভালো করে, এটা তো একটা অতীতের ঘটনা, মানে পাস্ট তো চেঙ্গিস খান হুম। বা কুবলা খান। দেখো আমি আগেও বলেছি রোমান্টিসিজম একটা টার্গেট কি জানো তো? পাস্টকে গ্লোরিফাই করা, পাস্টকে টেনে নিয়ে আসা। দেখো একটা পাস্টের ইভেন্ট এনেছে, তার মানে রোমান্টিসিজমের বৈশিষ্ট্য আমরা প্রথম টাইটেলেই পাচ্ছি। কিভাবে পাচ্ছি? কারণ একজন পাস্ট, একজন হিস্টোরিক্যাল ফিগারকে তুলে আনছেন উনি, তাই তো? হ্যাঁ। সেই জন্য কুবলা খান একজন হিস্টোরিক্যাল ফিগার, তাকে নিয়ে লিখছেন। ওকে, এবং সেই কারণে আমি বললাম কথাটা, যেহেতু কুবলা খান একজন হিস্টোরিক্যাল ফিগার, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে উনি এই যেমন কুবলা খানকে টানছেন, তার মানে একটা পাস্ট ঘটনা টানছেন, তার মানে প্রথমেই তো রোমান্টিসিজমের বৈশিষ্ট্য রয়েছে। রোমান্টিসিজমের একটা বৈশিষ্ট্য হচ্ছে পাস্টকে গ্লোরিফাই করা। বোঝা গেল এতটুকু? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, এইবার আমি কবিতাটায় যাব, তার আগে তোমাকে কবিতাটা একটু দেখাতে হবে। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই যে ছবিটা দেখো, এই যে ছবিটাকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এই ছবিটাই হচ্ছে তোমাদের কবিতা, এই ছবিটাই হচ্ছে তোমাদের কবিতা। দেখো খুব ভালো করে, এই যে দেখছো একটা প্রাসাদ তৈরি হয়েছে না, একটা প্রাসাদ। দেখো একটা প্রাসাদ তৈরি হয়েছে, এই প্রাসাদ থেকে যেন একটা নদী বয়ে চলছে না, নদী। দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে নদীটা বয়ে চলছে, দেখো নদীটা আস্তে আস্তে দেখো, দেখো একটা সমুদ্রে এসে পড়ে, আস্তে আস্তে দেখো এই নদীটা বয়ে চলছে এবং নদীটা দেখো হারিয়ে যাচ্ছে। যাই হোক, এখানে দেখো একজন মহিলা, সে কিন্তু যেন একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। এবার দেখো প্রথম কথা হচ্ছে, এই যে চারিদিকে দেখো এই পাহাড়ের মতো করে দেখো প্রাচীর দেয়া রয়েছে, আর এই যে প্রাসাদটা রয়েছে, হ্যাঁ, এবং চারিদিকে দেখো বাগান, গাছপালা সব রয়েছে। তার মানে ওয়ান্ডারফুল একটা ইমেজারি, একটা ওয়ান্ডারফুল ইমেজারি। এই ইমেজারিটা যেটা একটা ওয়ান্ডারফুল ইমেজারি যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে, এই যে ইমেজটা ক্রিয়েট হচ্ছে, এই প্যালেসটা মানে প্রাসাদটা তৈরি হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে জানাডু। কি বললাম? জানাডু। এই জায়গাটার জানাডো। নাম হচ্ছে জানাডু। এই জানাডু নামক জায়গাটাতে উনি কি কি করছেন, যে উনি এই প্রাসাদটা তৈরি করছেন। কোল্ড্রিচ, কোল্ড্রিচ দেখছে জানাডুতে উনি একটা প্রাসাদ তৈরি করেছেন, এবং প্রাসাদের চারিদিকে সুন্দর সুন্দর গাছ রয়েছে এবং একটা নদী বয়ে চলছে। এটাই তোমাদের কবিতা। মানে এই যে কবিতাটা, মনে রাখবে, দিস পোয়েম মাস্ট বি অ্যাপ্রিসিয়েটেড ফর ইটস ইমাজিনেশন। দিস পোয়েম মাস্ট বি অ্যাপ্রিসিয়েটেড ফর ইটস ইমাজিনেশন। কল্পনাতে লিখছেন, তাই কবিতার এই যে বিউটিটা, মানে এই যে কল্পনায় লিখছেন, এই বিউটিটাই তোমাকে ফিল করতে হবে। এই কবিতার মেন বৈশিষ্ট্যটা শোনো। দেখো কবিতাটা যখন লিখছেন তো, উনি তখন অলরেডি কি করেছেন, ওপিএম খান। ওকে, এবং জীবনে কিন্তু অনেক ডিপ্রেশনে রয়েছেন। এবং আমরা কি দেখতে পাচ্ছি, উনি কি চেষ্টা করছেন, এই জীবনের যন্ত্রণা ভুলে যাওয়ার জন্য উনি একটা আইডিয়াল ওয়ার্ল্ড ক্রিয়েট করতে চাচ্ছেন।
তাহলে এটা একটা আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড, আর এটা হচ্ছে আমাদের আইডিয়াল ওয়ার্ল্ড। ওকে, এই কোল্ডেস কি করতে যাচ্ছেন, এই যে একটা আইডিয়াল ওয়ার্ল্ড মানে কি, একটা ইউটোপিক ওয়ার্ল্ড যেখানে খারাপ বলে কিছু হয় না। আইডিয়াল ওয়ার্ল্ড মানে কি, এটা আদর্শ জায়গা। এবং কোল্ডেস কি করছে, এই ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে বেরিয়ে গিয়ে উনি যেখানে যেতে চাইছেন সেটা হচ্ছে আইডিয়াল ওয়ার্ল্ডে। কিসের মাধ্যমে? ইমাজিনেশন, কল্পনার মাধ্যমে। উনি ইমাজিনেশন একটা আইডিয়াল ওয়ার্ল্ড তৈরি করছেন এই কবিতাটাতে। মানে হি ইজ ওয়ান্টিং টু রিচ ইনটু দ্য আইডিয়াল ওয়ার্ল্ড। বুঝতে পারলে এই কবিতাটা লেখার মেন উদ্দেশ্যটা কি ওনার? পেরেছি। হুম, এবার আমি কবিতাটা শুরু করব। চল, দেখো কুবলা খান কবিতার নাম, অর আ ভিশন, অথবা এই কবিতার নাম কি, এ ভিশন ইন আ ড্রিম। স্বপ্নে দেখা একটা ভিশন, বললাম আগে স্বপ্নে দেখেছে। যেহেতু এই কবিতাটা কমপ্লিট করতে পারেনি সেই কারণে কবিতাটা একটা ফ্র্যাগমেন্ট। ইন জানাডু ডিড কুবলা খান a stately pleasure doom decree, where Alf the sacred river ran through caverns, measureless to man, down to a sunless sea. তো এতটুকু আমরা সবার আগে দেখবো, এবার এক এক করে দেখবো জানাডু বলতে কি বোঝায়। দেখো জানাডু হচ্ছে কুবলা খান। কুবলা খান তো বললাম চেঙ্গিস খানের গ্র্যান্ডসন ছিল। এবার এই কুবলা খানও তো একজন মঙ্গোল এম্পায়ার ছিল। হুম, এবার এই জানাডু কি হচ্ছে, জানাডু ইজ দ্য ক্যাপিটাল। ক্যাপিটাল মানে কি, রাজধানী, ক্যাপিটাল অফ কুবলা খান। জানাডু কি ছিল, জানাডু হচ্ছে কুবলা খানের একটি, মানে ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কুবলা খান। তার মানে এই জানাডু আর কুবলা খান এই দুটোই তো পাস্ট ইনসিডেন্ট, পাস্ট ঘটনা, অতীতকালের ঘটনা, তাই না? হ্যাঁ, তার মানে এই দুটো জিনিস আমাদের মধ্যে একটা জিনিস ক্রিয়েট করছে। পাস্ট মানে সেটাকে আমরা বলি রিমোটনেস। কি বলি? রিমোটনেস, রিমোটনেস। অনেক আগে ফিরে যাওয়া। রিমোটনেস মানে, রিমোটনেস মানে যেটা তুমি ধরেও ধরতে পারবে না, অনেকটা দূরে রয়েছে যেটা। জানাডু অ্যান্ড কুবলা খান গিভ আস আ সেন্স অফ রিমোটনেস ইন প্লেস অ্যান্ড টাইম। প্লেস অ্যান্ড টাইম দুটোর ক্ষেত্রে ইট ক্রিয়েটস আ সেন্স অফ রিমোটনেস, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো খুব ভালো করে, এই যে ইন জানাডু ডিড কুবলা খান, জানাডুতে কোথায়, জানাডুতে কুবলা খান ডিড, দেখো একটা ভার্ব রয়েছে এখানে একটা, ইন জানাডু ডিড কুবলা খান, মানে কুবলা খান কিছু একটা করেছেন, তাই না, জানাডুতে। হুম। ইন জানাডু ডিড কুবলা খান কি করেছে, দেখো, এই স্টেটলি প্লেজার ডুম ডিক্রি। ডিক্রি মানে অর্ডার, কি বললাম, ডিক্রি মানে অর্ডার। ডিক্রিন মানে হচ্ছে অর্ডার। অর্ডার, অর্ডার মানে হচ্ছে আদেশ দেওয়া। এবার উনি আদেশ দিয়েছেন, কে, কুবলা খান আদেশ দিয়েছেন। কি আদেশ দিয়েছেন? আদেশটা হলো এটা, যে এই স্টেটলি, স্টেটলি মানে হচ্ছে রয়্যাল, রাজকীয়। প্লেজার মানে হচ্ছে আনন্দ, লাক্সারি। প্লেজার মানে কি, লাক্সারি। আচ্ছা, প্লেজার মানে কি বললাম, লাক্সারি, যেটা দেখা যাচ্ছে। আর ডুম, ডুম মানে হচ্ছে প্যালাস, মানে প্রাসাদ। কুবলা খান কি অর্ডার দিয়েছে তাহলে, একটা রয়্যাল, রাজকীয়, লাক্সারিয়াস একটা প্রাসাদ তৈরি করতে আদেশ দিয়েছেন। উনি স্বপ্নে কিন্তু দেখছেন এটা, কুবলা খান যেন একটা প্রাসাদ তৈরি করতে আদেশ দিয়েছেন। এটা হচ্ছে বেঙ্গলি মিনিং, এতটুকু। এবার আমরা ডিটেলে যাব, যে জানাডু এন্ড কুবলা খান ক্রিয়েট আ সেন্স অফ রিমোটনেস, এটা হচ্ছে অ্যানালিসিস, বুঝতে পারছো নিশ্চয়ই। এবার এই স্টেটলি প্লেস এন্ড ডিক্রি মানে কি, কুবলা খান অ্যাকচুয়ালি অর্ডার্ড that a grand and magnificent pleasure palace should be built in Xanadu. যে দেখছেন কুবলা খান একটা প্রাসাদ তৈরি করছেন, কোথায়, জানাডুতে প্রাসাদ তৈরি করার আদেশ দিলেন। এবার দেখো এই পুরো কবিতাটা কিন্তু যেটা রয়েছে, মনে রাখবে, উনি তাহলে প্রথমে কি দিলেন, ডিক্রি দিলেন, তো আদেশ। এবার এই আদেশ দেওয়ার পরে কি আদেশ দিলেন, প্রাসাদ তৈরি করার। আদেশটা দেওয়ার পরে কি হচ্ছে, এবার প্রাসাদটা তৈরি হয়ে যাবে। ক্রিয়েশন, ডিক্রি, ক্রিয়েশন, আর তারপরে পুরো কবিতাটা এই যে ক্রিয়েশনটা হলো সেটার অ্যাটমসফিয়ার নিয়ে বলবে। এর আশেপাশের গাছ দেখবে, তার বিউটিটা দেখবে। ওকে, তার মানে পুরো কবিতাটা ডিক্রি, ক্রিয়েশন এন্ড অ্যাটমসফিয়ার, এই তিনটে জিনিসের উপর নির্ভর করছে। বোঝা গেল নোশনটা? প্রথমে দেখো আদেশ দিয়ে দিল, এবার দেখো তৈরি হয়ে যাবে প্রাসাদটা, তারপর পুরো প্রাসাদের আশেপাশের অ্যাটমসফিয়ারটা কেমন সেটা নিয়ে ডিল করবে।
তার মানে এবার আমরা প্রথমে কি দেখলাম, ইন জানাডু ডিড কুবলা খান স্টেটলি প্লেজার ডুম ডিক্রি। পয়েন্টসটা ক্লিয়ার হয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে পয়েন্টটা? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, তার ওই মানে মাঝে মধ্যে নেটওয়ার্কের জন্য একটু সাউন্ডটা কেটে, কেটে আসছে। আচ্ছা, 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 আচ্ছা। ইন জানাডু ডিড কুবলা খান স্টেটলি প্লেজার ডুম ডিক্রি। তার মানে যেটা দেখতে পাচ্ছি এবার, যদি এটার আমরা মিনিংটা তো বুঝে নিলাম, এর ডেপথ অ্যানালিসিসটা কেমন হবে? দেখো, কোলরিজ তো স্বপ্ন, যখন স্বপ্ন মানে স্বপ্নটা থেকে যখন উনি লিখছেন, উনি তো ওনার চোখটা বন্ধ করে রয়েছেন। মানে অ্যাজ হি ওয়াজ ক্লোজিং হিজ আইজ, তিনি যখন তার চোখটা বন্ধ করে রয়েছেন না, হি ওয়াজ নাম্বিং দ্য রিয়েল ওয়ার্ল্ড, NUMBING, নাম্বিং দ্য রিয়েল ওয়ার্ল্ড, and as he was numbing the real sense organs, he was trying to create an ideal world. তার মানে he was letting a free sensation emerge within him, and that sensation must help him to create and conceive an entire poem. সো উনি যখন ওপিএম নিচ্ছেন, বা উনি যখন চোখটা বন্ধ করে কবিতাটা যখন লিখছেন না, চোখ বন্ধ করা মানেটা কি? তার মানে উনি ফিজিক্যাল সেন্স ও অর্গানকে নাম করে দেওয়া, NUMB নাম। হুম, এই ফিজিক্যাল সেন্স অর্গান নাম করার কারণটা কি? কারণ উনি তো এবার আইডিয়াল ওয়ার্ল্ডে যাবেন। এবার তুমি আইডিয়াল ওয়ার্ল্ডে যাবেন, উনি তো একটা আইডিয়াল ওয়ার্ল্ড ক্রিয়েট করছেন। এই যে কুবলা খান এই যে জানাডু তৈরি করছে, অ্যাকচুয়ালি উনি একটা আইডিয়াল ওয়ার্ল্ড তৈরি করার চেষ্টা করছেন এই কবিতাটার মধ্যে দিয়ে। ওকে, আচ্ছা। সো পরের লাইনটা দেখবো। তাহলে একটা প্রাসাদ তৈরি হয়ে গেল, যেখানে বলছে হোয়ার অ্যালফ, অ্যালফ হচ্ছে একটা নদীর নাম, অ্যালফ ইজ আ রিভার। ওকে, ওকে। অ্যালফ ইজ আ রিভার, ইমাজিনারি রিভার, দ্য স্যাক্রেড রিভার। স্যাক্রেড তো একটা অ্যাডজেক্টিভ, রিভার মানে নদী। নদীটা কেমন? পবিত্র। অ্যালফ নদীটা হচ্ছে একটা পবিত্র নদী। হয় অ্যালফ দ্য স্যাক্রেড রিভার। এখানে বলছে ওই যে একটা নদীর ছবি দেখিয়েছিলাম, মনে আছে? ওই যে ছবিটা, হ্যাঁ, হ্যাঁ মানে এখানে প্রাসাদ তৈরি দেখিয়েছেন। হওয়ার পরে উনি এবার একটা নদীর কথা বলছেন। তার মানে যে নদীটা কিন্তু স্যাক্রেড, স্যাক্রেড মানে কি? পবিত্র। মনে রাখবে, একটা আইডিয়াল ওয়ার্ল্ডে কখনই কিছু খারাপ হয় কি? না। একটা আইডিয়াল ওয়ার্ল্ডে কখনো কিছু খারাপ হয় না। উনি কিন্তু এই কল্পনার জগতে লিখছেন, ওয়ার্ল্ড অফ দি ইমাজিনেশনে লিখছেন এই কবিতাটা। উনি তার ইমাজিনেশনের মাধ্যমে একটা কবিতা লিখছেন এই কবিতাটা। তার মানে যেখানে দেখছেন একটা প্রাসাদ তৈরি হয়েছে, মানে তোমাকে এই কবিতাটা কিন্তু ফিল করতে হবে, কল্পনায় আনতে হবে কিন্তু, যে একটা প্রাসাদ তৈরি হয়েছে, সেখান দিয়ে এবার একটা নদী বয়ে চলছে। এই ফিলটা না করতে পারলে এই কবিতাটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। আর অ্যালফ দ্য স্যাক্রেড রিভার, একটা পবিত্র নদী, র্যান বয়ে চলছে কোথা দিয়ে? থ্রু ক্যাভার্নস। ক্যাভার্নস মানে হচ্ছে কেভ। ক্যাভার্নস মানে কি? কেভ, গুহা। কে এবার দেখো, একটা নদী যদি মানে একটা গুহার মধ্যে দিয়ে বয়ে চলে, তাহলে কি হবে? একটা কেভের মধ্যে দিয়ে বয়ে চললে কি হবে? তুমি কি দেখতে পাবে কেভের মধ্যে দিয়ে নদীটা কি হচ্ছে? না, ওটা দেখতে হয়তো পারবে না। সেজন্য বললো মেজারলেস। মেজারলেস মানে কি? তুমি মানে আনফ্যাথমেবল, মানে তুমি ফ্যাথম করতে পারবে না, মানে বুঝতে পারবে না যে কি হচ্ছে। আনফ্যাথমেবল হুম, টু ম্যান। তার মানে এই যে নদীটা, কোনটা আনফ্যাথমেবল বা মেজারলেস টু ম্যান বলতে কোনটা? এই অ্যালপ নদীটা। অ্যালপস নদীটা ওটা। অবভিয়াসলি, ভেরি গুড। যে হোয়ার অ্যালপ দ্য স্যাক্রেড রিভার ran through caverns, এই ক্যাভান্স এর মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে বিউটিটা, এটাই হচ্ছে রোমান্টিক পোয়েম। রোমান্টিক পোয়েমে কিন্তু কোনো সেই ক্লাসিক্যালদের মধ্যে কোনো গল্প হবে না। এখানে ওনারা ফিল করবেন এবং লিখবেন, এবং তোমাকেও সেটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। তোমাকেও কিন্তু একটা সেটা আইডিয়াল ওয়ার্ল্ড, উপলব্ধি করতে হবে, ইমাজিনেশন করে নিতে হবে একটু। একদমই তাই। মানে ইউ মাস্ট অলসো ক্রিয়েট অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড। তুমি যেন এই ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে বেরিয়ে গিয়ে ওই আইডিয়াল ওয়ার্ল্ড তৈরি করছো, যেখানে একটা প্যালাস তৈরি হচ্ছে। কুবলা খান অর্ডার দিচ্ছেন একটা প্যালাস তৈরি করতে, এবং সেখান দিয়ে যেন একটা নদী বয়ে চলছে। নদীটা কোথা দিয়ে যাচ্ছে? একটা কেভের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার কোলরিজের লেখার একটা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ। কোলরিজ লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা বলি সাজেস্টিভনেস। কি বলি? আরেকবার বলেন। সাজেস্টিভনেস। কোলরিজের লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে সাজেস্টিভনেস। কি বললাম? সাজেস্টিভ, সাজেস্টিভনেস। একদমই তাই। সাজেস্টিভনেস ব্যাপারটা কি শুনে নাও। কোলরিজ কিন্তু ডিটেল, মানে উনি কিন্তু, মনে রাখবে তুমি, যে উনি কিন্তু কখনো ডিটেল তোমাকে বলে দেবেন না যে এটা হচ্ছে বা ওটা হচ্ছে। ডিটেল কিন্তু তোমাকে বলে দেবে না, মনে রাখবে এটা।
সেটা আমাকে বুঝে নিতে হবে। তোমাকে বুঝে নিতে হবে। উনি কি বললেন? কেভের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার কেভের মধ্যে দিয়ে কি হচ্ছে তোমাকে এটা কল্পনা করতে হবে না? হ্যাঁ, কল্পনা করে নিতে হবে। ওটা তো দেখতে পারবো না। হ্যাঁ, ওটা তুমি দেখতে পাবে না। এবার এই কল্পনা করে নিচ্ছে মানে কি সাজেস্ট করছে জাস্ট। এটাকে বলে হুম, সাজেস্টিভনেস। বাদবাকি তোমাকে বুঝে নিতে হবে। এটাই তো কোল্ড-রিজের বিউটি। এটাই তো কোল্ড-রিজের বিউটি। যে নদীটা বয়ে চলছে কোথায়? থ্রু ক্যাভার্নস। একটা কেভের মধ্যে দিয়ে যেটা মেজারলেস টু ম্যান। মানে একটা হিউম্যান বিংস তো আর মেজার করতে পারবে না সেটাকে। হ্যাঁ। তাই তো? তার মানে অ্যাল্প ইজ ফ্লোয়িং অ্যান্ড মার্জিং। এবার দেখো এখানে একটা জিনিস হচ্ছে ক্যাভার্নস এর মধ্যে দিয়ে যেতে, যেতে কি হচ্ছে? কোথায় যাচ্ছে? ডাউন। ডাউন মানে কি নিচে যাচ্ছে কোথায়? সি, সানলেস সি। সমুদ্র কিন্তু সানলেস। সমুদ্রে কিন্তু সেখানে সূর্য পৌঁছাচ্ছে না। সূর্য পৌঁছাচ্ছে না। তার মানে সূর্য পৌঁছাচ্ছে না মানেটা কি? এখানে তুমি নিজে মানে ইউ ক্যান নট পেনিট্রেট মানে ডার্কনেস এর কথা বলছে এখানে। মিস্ট্রি একটা রহস্য। মানে সমুদ্রটা কিন্তু একটা মিস্ট্রিয়াস। তার মানে এই নদীটা কোথায় গিয়ে পড়লো এবার? একটা সমুদ্রে গিয়ে মিশলো। মানে দ্য অ্যালফ ইজ মার্জিং উইথ দ্য সি। তার মানে আমরা যেটা দেখতে বললাম দ্যাট অ্যালফ ইজ ফ্লোয়িং অ্যান্ড মার্জিং উইথ দ্য সি হুইচ ইজ অ্যাকচুয়ালি মেজারলেস টু ম্যান। এই সমুদ্র, দেখো একটা সমুদ্রকে তো আমরা পেনিট্রেট করতে পারবো না সমুদ্রের ভিতরে কি হচ্ছে, বা পুরো সমুদ্রকে আমরা পেনিট্রেট করতে পারি না। এই জায়গায় বললেন উনি এই নদীটা বয়ে যেতে যেতে সমুদ্রের সঙ্গে মিশে গেল। ডাউন নিচে গিয়ে কার সঙ্গে মিশলো? সমুদ্রের সঙ্গে। কিন্তু সমুদ্র সমুদ্রের সাথে। সানলেস। সমুদ্রটা সানলেস। একদমই তাই। এখানে সূর্য পৌঁছাতে পারবে না মানে একটা ডার্কনেস হুম, রয়েছে। ইয়েস অর নো? অন্ধকারাচ্ছন্ন রয়েছে। অন্ধকারাচ্ছন্ন সমুদ্র। কোলরিজের এইটাই টার্গেট। কোলরিজ একটা এই কবিতাটার মধ্যে দিয়ে একটা ইরি ইরি অ্যাটমসফিয়ার তৈরি করছেন। ইরি মানে কি? তুমি যখন পড়বে না তোমার শিহরণ জাগবে। কল্পনা করে দেখো নদীটা গিয়ে একটা অন্ধকার সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এই ওয়ান্ডারফুল একটা ইমাজিনেশন উনি করছেন। ওকে, স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আমাকেও কি দেখা যাচ্ছে না শুধু স্ক্রিন দেখা যাচ্ছে একটু জানাও তো? স্ক্রিনের মানে আপনি যে কবিতাগুলো পড়াচ্ছেন লাইনগুলো সব দেখতে পাচ্ছি। আপনি যে মিনিং গুলো হ্যাঁ, আমাকে তো বলে দেখা দিচ্ছেন যাচ্ছে, আমাকে ওগুলো দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি। কি? না, না। ওকে ওকে। সো দেখো, আচ্ছা সানলেস, ওয়েট ওয়েট ওয়েট, এবার হয়তো তুমি পুরো ইমেজটা দেখতে পাচ্ছ তাই না? হ্যাঁ, হ্যাঁ, দেখতে ওকে ওকে পাচ্ছি। ওকে। সো এতক্ষণ পর্যন্ত যেটা হলো এই কবিতাটাতে আমাদের, যে কোলরিজ একটা অর্ডার দিলেন মানে ডিক্রি দিলেন, এবং তার ফলে কি হলো? তার ফলে যেটা হলো একটা প্যালাস তৈরি হয়ে গেছে। একটা প্যালাস কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে প্যালাসটা তৈরি হয়ে গেছে, তারপরে উনি বললেন একটা নদী বয়ে চলছে। ওকে, আমরা সেটার প্রথমে মিনিং দেখেছি, তারপরে লাইন বাই লাইন অ্যানালিসিসও আমরা দেখেছি। ওকে, এবার এই যে কবিতাটা, মানে উনি না এই ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে বেরিয়ে যাচ্ছেন। এই পার্থিব জগৎ থেকে বেরিয়ে গিয়ে উনি একটা আইডিয়াল ওয়ার্ল্ড বা আইডিয়াল ওয়ার্ল্ড মানে তো ওয়ার্ল্ড অফ দ্য ইমাজিনেশন, কল্পনার জগৎ। যে আমরা বলি না অনেক সময় কল্পনা করতে ভালোবাসি। মানে কি? আমরা অ্যাকচুয়ালি এই অনেক সময় আমাদের এই রিয়েল ওয়ার্ল্ড আমাদের এতটা পেইন দেয়, যন্ত্রণা দেয় যে আমরা কল্পনার ভেসে যেতে ভালোবাসি। সো এই যে একটা আইডল ওয়ার্ল্ড উনি তৈরি করতে চাচ্ছেন বা ওয়ার্ল্ড অফ দ্য ইমাজিনেশন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো হোয়াট উই সি ইজ যে এবার সমুদ্রে গিয়ে নদীটা মিশেছে এবং সেখানে বলছে দেখবে এই যে জায়গাটা মানে জানাডুতে তো হচ্ছে। সো টোয়াইস 5 miles অফ ফার্টাইল গ্রাউন্ড। আচ্ছা, টোয়াইস মানে কি? দুই, দুইবার। সো টোয়াইস 5 miles। 5 miles মানে কি? 5 মাইল। এবার ৫ মাইল, 5 মাইলসকে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হবে? 10। ১০, তাহলে 10 মাইল দূরে। সো টোয়াইস 5 মাইলস মানে 10 মাইল দূরে। কোথায়? অফ ফার্টাইল গ্রাউন্ড। আচ্ছা, ফার্টাইল মানেটা বলে রাখি, ফার্টাইল মানে হচ্ছে উর্বর, যে জমিতে চাষ হয়। মানে যে জমিতে চাষ হয় মানে কি সেখানে লাইফ রয়েছে, তাই তো? গ্রাউন্ড হ্যাঁ, মানে কি? মাঠ বা জমি। এবার এই ফার্টাইল গ্রাউন্ড বলতে কোনটা? ফার্টাইল গ্রাউন্ড বলতে এই জানাটুকে রেফার করছে তো। বলছে এই জানাডু। ফার্টাইল গ্রাউন্ড মানে কি? এই জানাডু
মানে ওখানে অনেক গাছপালা তৈরি হবে বা সব। ফার্টাইল আর মানে ফার্টাইল আর ইনফার্টাইল হয়। যে জমিতে একবারে চাষ হয় না, অনুর্বর জমি, সেটাকে কি বলে? ইনফার্টাইল বলে। আর ফার্টাইল মানে কি? যেটাতে জমিতে ফসল ফলে, যে জমিটাতে, সেই জমিটাকে আমরা কি বলবো? ফার্টাইল বলবো। সো টোয়াইস 5 মাইলস মানে 10 মাইল দূরে কিসের? অফ ফার্টাইল গ্রাউন্ড। ফার্টাইল গ্রাউন্ড মানে হচ্ছে এই যে উর্বর জমির থেকে 10 মাইল দূরে। তার মানে উর্বর জমি কোনটা? এখানে জানাডু। ফার্টাইল গ্রাউন্ড রেফার্স টু জানাডু। সুতরাং এই জানাডু থেকে 10 মাইল দূরে। তার মানে এখানে 10 মাইল দূরে কি করছেন? বলছে উইথ ওয়ালস, কি রয়েছে? দেওয়াল রয়েছে। সেই ছবিতে দেখালাম না তখন? হ্যাঁ, দেখিয়েছেন। কি দেখালাম? যে উইথ, এই যে জানাডুর চারিপাশে তুমি কি দেখবে? ওয়ালস, দেওয়াল রয়েছে। হুম। অ্যান্ড আরেকটা জিনিস যেটা, টাওয়ার্স রয়েছে, বিভিন্ন টাওয়ার, তারপরে ওয়ালস, মানে একটা প্রাচীর দিয়ে কিন্তু ঘেরা রয়েছে জায়গাটা। মানে এই গার্ডেন রাউন্ড, গার্ডেন রাউন্ড মানে ঘেরা। ওকে? বা তুমি ইংরেজিতে বলতে পারো এটাকে এনসার্কেলড বলতে পারো, অর প্রোটেক্টেড বলতে পারো। ওকে? সো সো টোয়াইস 5 মাইলস অফ ফার্টাইল গ্রাউন্ড। এই যে ফার্টাইল গ্রাউন্ড থেকে 10 মাইল দূরে উইথ ওয়ালস, দেওয়াল রয়েছে, অ্যান্ড টাওয়ার্স, টাওয়ার্স রয়েছে, ওয়ার গার্ডেন রাউন্ড। তাহলে খুব ভালো করে কল্পনা করো, মানে কবিতাটা কিন্তু কল্পনার কবিতা। এই জায়গাতে চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। তার মানে একটা কন্ট্রোল সিভিলাইজেশনের মতো মনে হচ্ছে না? সো টোয়াইস 5 মাইলস অফ ফার্টাইল গ্রাউন্ড। দেখো, টোয়াইস 5 মাইলস মানে 10 মাইল দূরে কি রয়েছে? প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে জায়গাটা। বোঝা গেল? অ্যান্ড দেয়ার ওয়্যার গার্ডেন্স। আর কি রয়েছে? বাগান রয়েছে। কোথায় রয়েছে এইগুলো? কোথায় রয়েছে? টাওয়ার্স, ওয়ালস অ্যান্ড গার্ডেন্স। টাওয়ার্স, ওয়ালস, গার্ডেন্স ও যে ছবিটা দেখিয়েছিলেন ওখানে হুম। তো হ্যাঁ, এটা দেখেছিলাম। কোথায় রয়েছে? জানাডুতেই তো হচ্ছে এগুলো সব। হ্যাঁ, হ্যাঁ। তাহলে উইথ ওয়ালস অ্যান্ড টাওয়ার্স আর গার্ডেন রাউন্ড, চারিদিকে ওয়ালস রয়েছে, টাওয়ার্স রয়েছে, এবং কি বলছে? দেয়ার আর গার্ডেন্স, বাগানও রয়েছে। দেয়ার আর গার্ডেন্স, বাগানও রয়েছে। ব্রাইট মানে বাগানগুলো চকচক করছে, তাই তো? ব্রাইট গার্ডেন্স তার মানে একটা বিউটিফুল অ্যাসপেক্ট দেখাচ্ছে। উইথ সিনোরাস রিলস, উইথ সিনোরাস রিলস। আচ্ছা, আর কি রয়েছে? সিনোরাস রিলস, সিনুয়াস রিলস রয়েছে। আচ্ছা, রিলস মানে বলি আগে সবাই, রিলস মানে হচ্ছে স্ট্রিম, মানে ছোট নদী। STREAM, স্ট্রিম মানে কি বললাম? ছোট নদী। ছোট নদী। আর সিনিউয়াস মানে হচ্ছে টুইস্টিং, মানে আঁকা বাঁকা, টুইস্টিং। ওকে? তাহলে এই যে প্যালাসটা তৈরি হলে চারিদিকে কি রয়েছে? ওয়ালস রয়েছে, টাওয়ার্স রয়েছে, গার্ডেন রয়েছে, এবং ছোট ছোট অনেক আঁকা বাঁকা নদী রয়েছে। বলতো নদীটা কেন আঁকা বাঁকা বললেন উনি, এই ছোট ছোট নদীগুলো? কারণ একটা ইমাজিনেশন উনি তো কল্পনা করছেন, এবং কল্পনা কখনই স্ট্রেট ওয়ে দেখে কল্পনা হয়? কখনোই না। একবার এটা মনে হবে, একবার ওটা মনে হবে। এই যে সিনিউয়াস বা টুইস্টিং রিলস বলছে না, এটা অ্যাকচুয়ালি তার মানে ইমাজিনেশনকে রেফার করছে, তার ফ্লো অফ ইমাজিনেশন, তার কল্পনাও কিন্তু এই, তুমি কল্পনা যদি মনে করো যে আমি এটার পরে এটাই ভাববো, এটার পরে এটাই ভাববো, একদমই নয়। এটা একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঠিক নদীটাও বলছে এর চারিপাশে কি রয়েছে? জানলুর চারিপাশে ছোট ছোট নদী রয়েছে, আঁকা বাঁকা নদী। ওকে? তাহলে উনি এতক্ষণ পর্যন্ত, আমি আগেই বলেছি, এবার উনি ব্যাখ্যা করছেন, নদীটাকে ব্যাখ্যা করলেন, এবং আশেপাশে কি রয়েছে সেটাই তো ব্যাখ্যা করছেন। হয় ব্লুজমড, যেখানে ব্লুজমড মানে কি? হয় ব্লুজমড, ব্লুজমড মানে কি? গ্রিউ, যেখানে বেড়ে উঠেছে বা হয়েছে। হয় বলতে কোন জায়গাটা? জানাডু। যেখানে জানাডুতে কি হচ্ছে? ব্লুজমড মানে, ব্লুজম মানে কি? ফোটা, জানো তো? ফুল ফোটা অনেক সময় বলে, আমরা ব্লুজম বলি। আর ব্লুজমড মেনি, যেখানে কি ফুটেছে? মেনি, অনেক, অ্যান ইনসেন্স বিয়ারিং ট্রি। ইনসেন্স মানে কি বলতে পারবে? না স্যার, আপনিই বলেন। হ্যাঁ, ইনসেন্স বিয়ারিং। ইনসেন্স মানে হচ্ছে ফ্র্যাগ, মানে ইনসেন্স বিয়ারিং মানে হচ্ছে সুগন্ধি বা ফ্র্যাগ্রেন্স। ইনসেন্স মানে হচ্ছে ফ্র্যাগ্রেন্স।
FRAGRANC, ফ্র্যাগ্রেন্স, মানে যেখানে ইনসেন্স বেয়ারিং, মানে বেয়ারিং মানে কি, বহন করে, মানে এই সানাডুর চারিপাশে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো থেকে কি বার হচ্ছে, সুগন্ধি বার হচ্ছে, ফ্র্যাগ্রেন্স বার হচ্ছে। সেই জন্য বললো আর ব্লুজম মেনি অ্যান ইনসেন্স বেয়ারিং ট্রি। কি কি হয়েছে, কি বড় হয়েছে বা কি ব্লুজমড হয়েছে, অনেক গাছ হয়েছে, সেই গাছগুলো থেকে কি বার হচ্ছে, ইনসেন্স বেয়ারিং মানে ফ্র্যাগ্রেন্স, সুগন্ধি বার হচ্ছে। তার মানে এখানে কিন্তু আমাদের অ্যাপিল করছেন, যেন একটা স্মেল পাচ্ছেন উনি, স্মেল পাচ্ছেন। এটাই তো একটা ক্রিয়েশন অফ দ্য আইডিয়াল ওয়ার্ল্ড, যেখানে উনি একটা গাছ থেকে যে সুগন্ধি বার হচ্ছে ওটাও যেন উনি ফিল করতে পারছেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে দেখলাম, উনি প্রথমে জানাডু তৈরি করলেন, উনি প্রথমে কি জানাডু দেখালেন, যেখানে জানাডুতে একটা কুবলা খান নামক একজন এম্পায়ার, তিনি একটা প্যালেস তৈরি করেছেন। তারপরে কি হলো, সেখানে কি হচ্ছে, তার মানে প্রথমে আদেশ দিলেন ডিক্রি, তারপরে উনি ক্রিয়েট করলেন, তারপরে এই পুরো জিনিসটা দেখো অ্যাটমসফিয়ারটা ব্যাখ্যা করছে। দেখ কি কি ব্যাখ্যা করলো, অ্যালপ নদীটা বয়ে চলছে, তবে সেটা সানলেস সিতে গিয়ে মিশে যায়। তারপরে তার চারিপাশে আমি কি দেখতে পাচ্ছি, জানাডুর চারিপাশে ওয়ালস রয়েছে, টাওয়ার্স রয়েছে, গার্ডেন্স রয়েছে, আর কি রয়েছে, ছোট ছোট নদী রিলস রয়েছে, এবং ট্রি রয়েছে। কবিতাটা বোঝা গেল কিনা বলা তো? হ্যাঁ, বোঝা গেছে। I mean, it creates an appeal. But this poem is actually trying to create an ideal world. This poem must be appreciated for its creation of beauty. You must imagine the poem. So that's how Coleridge এরকম ভাবে একটা বিউটিফুল অ্যাসপেক্ট তৈরি করছেন, একটা আইডিয়াল ওয়ার্ল্ড তৈরি করছেন। এই পৃথিবীর যন্ত্রণা থেকে ভুলে গিয়ে উনি এই কল্পনার জগতে মিশে যেতে চান, যেটা কিন্তু পরবর্তীকালে এস টি কোলরিজ, মানে জন কিটস করেন ওড টু নাইটিঙ্গেল কবিতাটার মধ্যে দিয়ে। জন কিটস ওয়াজ অলসো ট্রাইং টু ক্রিয়েট অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড। এই পৃথিবীর যন্ত্রণা থেকে ভুলে গিয়ে উনি এই পৃথিবী থেকে, মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডকে নাম করে দিয়ে উনি আইডিয়াল ওয়ার্ল্ডে যেতে চান। এখানেও কুবলা খান যখন চোখটা বন্ধ করে স্বপ্নটা মনে করছেন, এবং তখন যখন লেখা শুরু করছেন, তার মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে উনি কিন্তু আইডিয়াল ওয়ার্ল্ড একটা তৈরি করতে যাচ্ছেন। এই ওয়ার্ল্ড অফ দ্য ইমাজিনেশনে উনি একটা আইডিয়াল ওয়ার্ল্ড তৈরি করছেন কোথায়, জানাটোতে। বলো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তারপর ল্যান্ডে যাচ্ছি, এন্ড হিয়ার আর ফরেস্টস, এবং এখানে কি ছিল, ফরেস্টস, এন্ড হিয়ার ওয়ার, এন্ড হিয়ার ওয়ার ফরেস্টস, এখানে কি আছে, এখানে কিন্তু ফরেস্ট রয়েছে, হিয়ার ওয়ার ফরেস্টস, ancient as the hills and here are forests। তাহলে এখানে কি ছিল, ফরেস্ট ছিল কোথায়, এই জানাডুতে। ancient, ancient মানে কিন্তু প্রাচীন, এই ফরেস্টটা কতটা প্রাচীন। এবার এখানে একটা কনসেপ্ট রয়েছে, বলছে এইখানে একটা ফরেস্ট রয়েছে কোথায়, জানাডুতে। এই ফরেস্টটা কেমন, মানে ancient, প্রাচীন। এবার একটা জিনিস বোঝায়, ancient মানে কি, প্রাচীন। হুম। কোলরিজের লেখার মধ্যে দিয়ে কিন্তু উনি আগেও বলেছি ওল্ড কে উনি গ্লোরিফাই করেন। ওকে, হ্যাঁ, এবার পুরোনো চিত্রগুলোকে তুলে ধরেছে। একদমই তাই। এবার দেখো, এই যে, মানে অ্যানশিয়েন্ট অ্যাজ দ্য হিলস, এই ফরেস্টটা কতটা প্রাচীন, অ্যাজ দ্য হিলস, মানে দিস ফরেস্ট আর ভেরি ওল্ড। ঠিক যেমন ভাবে পাহাড়গুলো ওল্ড অ্যাজ দ্য হিলস, ঠিক তেমন ভাবে ফরেস্ট গুলো ওল্ড, অনেক প্রাচীন। এটা বলার মধ্যে দিয়ে কি করতে চাইছে, উনি আমাদের ওই প্রাচীন জগতে যেন প্রি হিস্ট্রিক পিরিয়ডে যেন নিয়ে যেতে চাচ্ছেন। এটাই তো একটা রহস্য, মিস্ট্রি তৈরি করছেন। আর মিস্ট্রি তৈরি না হলে সেটা একটা রোমান্টিক কবিতা হতে পারে না। ওকে, তো এই প্রাচীন জায়গায় নিয়ে যাচ্ছেন আমাদের। আর মনে রাখবে, প্রাচীন বলা মানে আমাদের সেই প্রি হিস্ট্রি, প্রাগৈতিহাসিক যুগের কথা মনে পড়ছে। মনে রাখবে এটাকে, মনে রাখবে যদি প্রাগৈতিহাসিক যুগের কথা বলে বা তখনকার মানুষদের কথা বলে, যে টাইমে হয়তো সোসাইটি তখন ডেভেলপ হয়নি, এটাকে বলে প্রিমিটিভিজম। কি বলে, প্রিমিটিভিজম, PRIMITIVISM, প্রিমিটিভিজম বলে। সো হিয়ার আর ফরেস্টস, এখানে ফরেস্টটাও ছিল অ্যানশিয়েন্ট অ্যাজ দ্য হিলস। ঠিক যেমন ভাবে পাহাড়গুলো প্রাচীন, ফরেস্টটাও প্রাচীন। এবার অ্যানশিয়েন্ট বলার কারণটা কি, শুধু বাংলা পড়ে চলে গেলে তো হবে না আমাদের এখানে। অ্যানশিয়েন্ট বিকজ ইট ট্রাইস টু শো দ্য নোশন অফ প্রিমিটিভিজম and it also creates a sense of mystery, সেটা দেখতে পাচ্ছি। এবং যেটা কি করছে, এই ফরেস্ট রয়েছে, ফরেস্ট মানে, এবং হিলস রয়েছে, তার মানে কি থাকবে, সেখানে সবুজতা থাকবে, গ্রিনারি থাকবে।
সো অ্যান্ড হিয়ার আর ফরেস্টস অ্যানশিয়েন্ট অ্যাজ দ্য হিলস এবং এনফোল্ডিং সানি স্পটস অফ গ্রিনারি। বলছে এই যে ফরেস্ট গুলো রয়েছে না, ফরেস্ট মানে তো গাছ রয়েছে যেখানে, এই গাছে কি হুম, পড়ছে, এই গাছে সানি স্পটস মানে সূর্যের যে ছটা হয় না, যেন গাছের পাতায় যেমন দেখবে জঙ্গলের মধ্যে যখন সূর্যের রশ্মি পড়ছে ডিরেক্ট পড়বে, দেখবে এই বিভিন্ন পাতাতে ছড়িয়ে ছিটিয়ে এই সূর্যের ছটাগুলো পড়ছে, এটাই হচ্ছে সানি স্পটস অফ গ্রিনারি। এই সবুজের মধ্যে এই পাতাগুলোর উপরে কিন্তু সূর্যের রশ্মিগুলো পড়ছে। স্পটস বলার কারণটা হচ্ছে, দেখো যখন এটা যেহেতু একটা মানে ফরেস্ট, সেখানে কিন্তু সূর্য ডিরেক্ট পড়বে না, এই মানে ওই জঙ্গলের মধ্যে দিয়ে সূর্য যেমন ভাবে প্রবেশ করে সেভাবে। এটাই তো একটা রোমান্টিক অ্যাপিল তৈরি করছে আবার একটা আমাদের মধ্যে। ওকে, এবং সেজন্য বললো যেখানে এই জানাডুতে ফরেস্ট রয়েছে, যেখানে কি হচ্ছে এনফোল্ডিং সানি স্পটস, যেখানে কি পড়ছে সূর্যের রশ্মি পড়ছে অফ গ্রিনারি, সবুজের উপরে। ওকে, আশা করছি কবিতাটা এতদূর বোঝা গেছে। হুম, আচ্ছা। ওকে, সো দ্যাট ইজ অল ফর টুডে। আমরা এতদূরই আজকে থাকলো, আমরা নেক্সট ক্লাসে কবিতাটাকে কমপ্লিট করব এবং কোয়েশ্চেন আনসার আমরা নেক্সট ক্লাসে ডিল করব। ওকে। স্যার বলছি কবিতাটা আমায় একটু পাঠিয়ে দেবেন। তাহলে আমার একটু পড়তে সুবিধা হবে। ওকে, সো কবিতাটা ঠিকঠাক বোঝা গেছে তো পুরোপুরি? হ্যাঁ, বুঝতে পেরেছি।